নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম ইংল্যান্ড থার্ড টেস্ট, লর্ড টেস্টের থার্ড ডে নিয়ে। যেই দিনে বিশাল কিছু হয়তো বলার ছিল না ইন্ডিয়ান প্লেয়ারদের নিজেদের পায়ে কুড়ুল মারা ছাড়া, যার জন্য ইন্ডিয়া লাস্ট অব্দি 387 রানই করতে পেরেছে। না ইংল্যান্ড লিড পেয়েছে না ইন্ডিয়া লিড পেয়েছে ফার্স্ট ইনিংসে, এবং তার জন্য ইন্ডিয়া নিজেদেরই দোষ দিতে পারে, সেই নিয়ে কথা বলছি। তবে ম্যাচের শেষ 6 মিনিট কিন্তু একদম পিওর সিনেমা ছিল, যেখানে ইন্ডিয়া মোটামুটি 7 মিনিট 8 মিনিটের মতো সময় পেয়েছিল। ইন্ডিয়ার টার্গেট ছিল অ্যাটলিস্ট 2 ওভার বল করা। ইংল্যান্ড দেরি করে ব্যাট করতে আসে এবং এখানে তারপর ব্যাট করতে এসে তারা মাত্র 1 ওভারই করায়। জ্যাক ক্রাউলি তো রেডি হচ্ছে না ভাই, খেলবেই না। জসপ্রীত বুমরার বল 1 ওভারই খেলবে, এবং শুভমান গিল তো রীতিমতো রেগে গিয়েছিল বারবার স্টপেজে, এবং ভাই গালাগালি দিয়ে দিল। জ্যাক ক্রাউলিকে বলছে গ্রো সাম ফাকিং বলস ম্যান। ওই যাতা চলছিল। লাস্টে তারপর জসপ্রীত বুমরার বল ডিফেন্ড করতে গিয়ে জ্যাক ক্রাউলির হাতে বল লাগে, সত্যি হাতে বল লেগেছেন, কিন্তু সে ফিজিও ডেকেছে। এবং সেই সময় গিয়ে তো শুভমান গিল তার মুখের সামনে বলছে, মানে সাবস্টিটিউট করার মতো দেখাচ্ছিল, তুলে নেবার মতো। এবং বেন ডাকেটও ইনভলভ হয়, সব ইন্ডিয়ান প্লেয়াররা ইনভলভ হয়ে গিয়েছিল। কেএল রাহুল পর্যন্ত স্লেজ করছিল, মানে এমনই ব্যাপার স্যাপার চলে গিয়েছিল। লাস্ট 6-7 মিনিট ভাই জমে গিয়েছিল। জসপ্রীত বুমরার আমরা 1 ওভারই দেখতে পেলাম। কালকে যদি এই ইন্টেন্সিটিটা বজায় থাকে ম্যাচটা কিন্তু জমে যাবে। এই ইন্টেন্সিটিটা কালকে আমি চাই। তবে শুভমান গিলকে এমনি দেখতাম যে শান্তশিষ্ট প্লেয়ার মনে হতো, বাট ক্যাপ্টেন হবার পর থেকে আইপিএলে দেখছি, এখন টেস্টেও দেখছি, রীতিমতো মাঝে মধ্যে ওভার অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। আর সত্যি বলতে কি আমি সেটা এনজয় করছি। তো দিনের শেষে আজকে স্কোরের কথা বললে 387 ইংল্যান্ড করেছিল, ইন্ডিয়া 387 করেছে, এবং ইংল্যান্ড 1 ওভার ব্যাট করে 2 রানে 0 উইকেট। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমরা ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বলি, কি শুরুই না হয়েছিল আজকের দিনটা। যদি আমাকে কালকে বলতে যে ইন্ডিয়া এই ইনিংসে 350 প্লাস করবে, আমি তো হাসি মুখে খুশি হয়ে নিয়ে নিতাম সেটা, যেই জায়গাতে ইন্ডিয়া ছিল। কিন্তু আজকে ইন্ডিয়া অল উইকেট হবার পর আমি রীতিমতো ফ্রাস্ট্রেটেড ছিলাম। কারণ ব্যাপার হচ্ছে ইন্ডিয়া কিছু এমন সময় এমন ভাবে উইকেটগুলো হারিয়েছে যেইগুলোর কোনো দরকার ছিল না। মানে ঋষভ পন্থ আর কেএল রাহুল যখন আজকে গোটা প্রথম সেশনটায় ব্যাট করলো, ইংল্যান্ডের শোল্ডার ড্রপ কোনোভাবেই তারা আউট করতে পারবে বলে মনে হচ্ছে না। এবং সেই জায়গাতে লাস্ট অব্দি কি হলো, রান আউট। 2 বল বাদে সেশন শেষ হয়ে যাবে, রেস্ট পাবে, লাঞ্চ আসছে, ঋষভ পন্থ হাতে একটু ট্রিটমেন্টও নিতে পারবে। কিন্তু তোমার কেএল রাহুল সেই সময় 98 ব্যাট করছিল, এবং তাকে 100 করানোর একটা ব্যাপার, ওই মাইলস্টোনের জন্য ইন্ডিয়া কিন্তু কেএল রাহুল এবং ঋষভ পন্থের উইকেট হারিয়েছে। কেএল রাহুল একটা ব্রিলিয়ান্ট 100 করেছে, বাট ওই জায়গাতে যদি দেখো ঋষভ পন্থ এবং কেএল রাহুল, কাউকে আমি ওই জায়গাতে পার্টিকুলারলি দোষারোপ করছি না, বাট ব্যাপারটা হচ্ছে যাতে কেএল রাহুল স্ট্রাইকে আসে লাঞ্চের আগে যদি 100 করতে পারে, সেটাই লক্ষ্য ছিল। সেই জন্য ওই টাইপের একটা টাইট সিঙ্গেল নিয়েছে। পন্থেরও কল ছিল, কেএল রাহুল ছোটে, পন্থ একটুখানি দাঁড়িয়ে ছুটতে শুরু করে, এবং স্টোকসের ওখানে ভালো কাজ, ভালো রান আউট করে। এবং দেন তুমি লাঞ্চের পর দেখো কেএল রাহুল 100 করলো, এবং যেই কেএল রাহুলকে একদম সলিড লেগেছে 100 করার পর, সেলিব্রেশনের পর হয়তো একটুখানি ফোকাস নড়েছে, এবং সেখানে কিছুটা ক্যাজুয়ালি বাসিরের বলে আউট হয়ে গেল। সেই জায়গাতে কিন্তু ওই জায়গাতে পরপর 2 উইকেট কিন্তু ইন্ডিয়া সিলিভাবে হারায়। এবং দেন তারপর নীতিশ কুমার রেড্ডি এবং জাদেজা একটা পার্টনারশিপ বিল্ড করে, যেই পার্টনারশিপের শুরুটা ছিল খুবই ভালনারেবল। দেখে মনে হচ্ছিল এই আউট হয়ে যায়, সেই আউট হয়ে যায়। আর সেই আউট হওয়া যত না ইংল্যান্ড বোলারদের জন্য মনে হচ্ছিল, তার থেকেও বেশি মনে হচ্ছিল তাদের রানিং বিটুইন দ্য উইকেট। মানে কমেন্ট্রিতে, টুইটারে এই কথাটা চলছে যে জাদেজা আর নীতিশ কুমার রেড্ডি ভিন্ন ভাষায় কথা বলে, একজনের কথা আর একজন বুঝতে পারে না। মানে কতবার রান আউট হচ্ছিল ওরা, মানে 2-3 বার তো অলি পোপ, হ্যাঁ পোপ একাই 3 বার রান আউট মিস করেছে, যার মধ্যে 2 বার তো একদম স্টাম্প ছিল, নীতিশ রেড্ডি হাল ছেড়ে দিয়েছিল, স্টাম্পে মারতে হতো। মানে আরেকটা রান আউট হলে কি বিচ্ছিরি ব্যাপারটা হতো। তবে সেই জায়গাতে জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি একটু টাফ টাইমের মধ্যে দিয়ে যায়। নীতিশ কুমার রেড্ডি তো রীতিমতো মানে জোফরা আর্চার 1 ওভারে ব্রিলিয়ান্ট বল করে, বলের স্পিড খুব বেশি ছিল, নীতিশ রেড্ডিকে গিয়ে স্লেজ করছিল। দেন বেন স্টোকস তার হেলমেটেও মারে। তো অনেক সার্ভাইভ করে ওই 29-30 রানের একটা ইনিংস খেলেছে, এবং সেই জায়গাতে ক্যারেক্টার দেখিয়েছে। সময় কঠিন ছিল, সেই জায়গাতে 30 রান করা, রানটা হয়তো খুব একটা বেশি রান না, বাট তুমি যদি পরিস্থিতি অনুযায়ী দেখো যথেষ্ট ভালো স্কোর সেটা সেই জায়গাতে। এবং উল্টো দিকে জাদেজার সঙ্গে পার্টনারশিপ এবং রবীন্দ্র জাদেজার আরও একটা কোয়ালিটি ইনিংস। ওই জায়গাতে ইন্ডিয়া কিন্তু রীতিমতো প্রেসারে পড়তে পারত রাহুল এবং পন্থ আউট হবার পর, বাট নীতিশ রেড্ডির সঙ্গে পার্টনারশিপ, দেন সুন্দরের সঙ্গে পার্টনারশিপ, জাদেজা কিন্তু লাস্ট অব্দি 72 রান করে, ব্রিলিয়ান্ট ইনিংস ছিল। নীতিশ রেড্ডির সঙ্গে একটা 70-72 রানের পার্টনারশিপ, ওয়াশিংটন সুন্দরের সঙ্গে একটা 50 রানের পার্টনারশিপ দারুণভাবে কিন্তু ইন্ডিয়াকে রিকভার করায়। এবং যেই সময় মনে হচ্ছিল ইন্ডিয়া 50-60-70 রানের লিড পেতে পারে, সেই সময় জাদেজা একটা ডাউন দ্য লেগ সাইড বলে আউট হয়ে যায়। খুব খারাপভাবে আউট হওয়া, এই টাইপের আউট হওয়া এত ভালো ইনিংসের পর, কিন্তু ব্যাপার হচ্ছে হয়ে যায় ক্রিকেটে এই টাইপের ব্যাপার। কিন্তু তুমি তারপর দেখো জাদেজা যখন আউট হয়েছে, ইন্ডিয়া স্কোর ছিল 376। সেখান থেকে অবশ্যই ইন্ডিয়া লিড পাওয়া উচিত ছিল, হাতে 3টে উইকেট ছিল, ওয়াশিংটন ব্যাটিং করছিল, তবে ইন্ডিয়া তার
11 রানের মধ্যে 3টে উইকেট হারিয়ে ফেলে। ইন্ডিয়ার টেল একদম ভালো না। জসপ্রীত বুমরা, সিরাজকে ট্রাস্ট সেভাবে করা যায় না। বুমরা তো শেষ 7টা ইনিংসের মধ্যে 6টা ডাক মেরেছে, কিন্তু তারপরও ওয়াশিংটন সুন্দরের ভূমিকাটা নিয়ে ওখানে প্রশ্ন উঠবে। কারণ 3টে উইকেট যখন হাতে ছিল তারপর থেকে যেটা বললাম 11 রান হয়েছে, তার মধ্যে 7 রান তো আকাশদীপ করেছিল, জোফরা আর্চারকে একটা 6 মেরেছিল। মাঝখানে বাংলাদেশ আম্পায়ার তার স্কিল দেখায়, দুবার আকাশদীপকে এলবিডব্লিউ দেয়, তবে তারপরও কিন্তু দুবারই রিভিউ নিয়ে আকাশদীপ বেঁচে যায়। এবং প্রথমটা তো দেখে মনে হচ্ছিল উইকেটে লাগবেই না, দ্বিতীয়টা ভাই আমারও প্লাম মনে হচ্ছিল, বাট দেখলাম ওটাও সুইং করে কেটে গিয়েছে, ভালো ব্যাপার। তারপরে একটা জোফরা আর্চারকে আকাশদীপ 6ও মারে। কিন্তু উল্টো দিকে ওয়াশিংটন সুন্দরের অ্যাপ্রোচটা দেখো, কিভাবে টেল এন্ডারদের সঙ্গে ব্যাট করতে হয় সেটা ওয়াশিংটন পারে না। আর এটা আমি এই ম্যাচের প্রিভিউতেও আলোচনা করেছিলাম যে ওয়াশিংটন সুন্দর সলিড ব্যাটসম্যান 8 নম্বরের জন্য, বাট টেল এন্ডারদের সঙ্গে ব্যাট করতে পারে না। ফলে নীতিশ রেড্ডি 8-এ ব্যাট করলে আমি খুব একটা অখুশিও হব না, এবং সেটা আজকে আবারও দেখা গেল। উল্টো দিকে আকাশদীপকে একটা ওভার গোটা খেলতে দিচ্ছে, আবার পরের ওভারে 4 নম্বর বলে সিঙ্গেল দিচ্ছে না, দেন 2টো রট খাচ্ছে, দেন আকাশদীপ স্ট্রাইকে আসছে, আকাশদীপ আউট হচ্ছে। সেখানে আকাশদীপকে আরেকটু ট্রাস্ট করতে পারতো, রান যেগুলো উপলব্ধ ছিল তুলতে পারতো, অ্যাগ্রেসিভ ব্যাটিং যখন উল্টো দিকে বুমরা ছিল তখনই করতে পারতো। বিশাল কিছু হয়তো হতো না, 10-15 রানের লিড কিন্তু পাওয়া যেতে পারতো, 400 করতেই পারতো ইন্ডিয়া যদি ওয়াশিংটন একটু পজিটিভ অ্যাপ্রোচে খেলতে পারতো। দাঁড়িয়ে থেকে কোনো লাভ তো হলো না, যদি আরো 10 মিনিট আগে আউটও হয়ে যেত, ইংল্যান্ডকে আরো 2 ওভার খেলাতে পারতো ইন্ডিয়া। এবং এই পরিস্থিতিতে যখন 3-4 ওভারের জন্য ওপেনাররা ব্যাট করতে আসবে, 1 ওভারের জন্য এসেই তো দেখতে পেলে প্যান্ট প্রায় হলুদ হয়ে যাচ্ছিল, সেখানে 3-4 ওভারের জন্য ব্যাট করতে এলে কতটা প্রেসারে থাকতো, এবং ইন্ডিয়া একটা উইকেটও তুলতে পারতো। সেখানে কোনো কিছুই হলো না, এবং সেখানে উইকেটে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হলো না। বাকি আম্পায়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে বারবার, কিন্তু খেলায় স্টপেজেস হয়েছে, এবং যেইভাবে আর কি ইংল্যান্ড প্লেয়াররা দেরি করে ব্যাট করতে হলো, সময় নষ্ট করছিল, আম্পায়ারদেরও স্টেপ আপ করা উচিত ছিল, যে জিনিসটা আম্পায়াররা করতে পারেনি। তো দেখা যাক, ম্যাচ কিন্তু একদম হাড্ডাহাড্ডি সিচুয়েশনে, একদম সমানে সমানে ম্যাচ চলছে। কালকে ইন্ডিয়া কেমন বোলিং করে তার উপর কিন্তু সবকিছু ডিপেন্ড করে আছে। আমার মনে হয় 250 যদি তার মধ্যে অল উইকেট করে দিতে পারে হয়তো চেজেবেল, যদিও পিচে এখনো অব্দি সেরকম মুভমেন্ট হয়নি। তবে চতুর্থ পঞ্চম দিনে হয়তো পিচ আরেকটু খুলতে পারে, কিছু ক্র্যাকস ওপেন হতে পারে, বল কিছুটা লো থাকতে পারে, সেই সম্ভাবনা থাকছে। ফলে ইন্ডিয়ান বোলারদের এবার ভালো করতে হবে, আকাশদীপকে কিন্তু দায়িত্ব নিতে হবে বুমরার পাশাপাশি কালকে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে কালকের ফার্স্ট সেশনটা। বাকি খেলার উত্তাপ যেভাবে আজকে আর কি বাড়লো লাস্টের দিকে, সেরকম যদি উত্তাপ কালকে একদম শুরু থেকে থাকে সেটাও খুব ভালো হবে, খেলাটাকে এনজয় করবো আমরা আরো। এবং তার পাশাপাশি আজকের কথা বললে সেখানে কেএল রাহুল ডেফিনেটলি একটা দারুণ 17 রানের ইনিংস খেলেছে। আশেপাশে কি হয়েছে সেটা বাদ দিয়ে যদি আমরা ইনিংসটা দেখি, টপ কোয়ালিটি ইনিংস ছিল। লর্ডসে আরো একটা 100 কেএল রাহুলের নামে, তার সঙ্গে সঙ্গে ঋষভ পন্থ হাতে ব্যথা নিয়ে আবারও একটা সুন্দর ইনিংস, ইন্ডিয়ান টিমকে মোমেন্টাম দেয়। পরবর্তীকালে জাদেজার কথা তো বললামই, তো 3টে আমরা খুব সুন্দর ইনিংস দেখেছি। নীতিশ রেড্ডির ফাইটটাও খুব ভালো ছিল, এবং তার পাশাপাশি ইংল্যান্ডও কিন্তু মোটামুটি ম্যাচের মধ্যে কামব্যাক করেছে লাস্টের দিকে। কালকে কি হয় সেই দিকে নজর থাকবে। তো তোমরা জানিও শুভমান গিলের অ্যাগ্রেশন কেমন লাগলো, ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে কি বলবে, অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।